আজকে আমরা রাশিয়ার ভূ রাজনীতি সম্পর্কে পড়বো। রাশিয়া কেন প্রিজনার্স অফ জিওগ্রাফি? শুধুমাত্র ভূগোল দিয়ে তার রাজনীতি, তার ফরেন পলিসি, তার স্ট্র্যাটেজি সবকিছু সম্পর্কে আমরা জানবো আজকে। তো আমরা দেখি যে রাশিয়ার যে জিওগ্রাফিক্যাল ম্যাপ আছে, সেই জিওগ্রাফিক্যাল ম্যাপ দিয়েই মূলত হচ্ছে রাশিয়াকে বোঝা সম্ভব। রাশিয়া হচ্ছে সবচাইতে বড় দেশ। তার আয়তন 60 লক্ষ বর্গমাইল এবং তার 11টা টাইম জোন। রাশিয়া ইউরেশিয়ার অংশ। ইউরেশিয়ার অংশ সে পলিটিক্যালি হচ্ছে সে ইউরোপে পড়েছে, আর জিওগ্রাফিক্যালি তার বড় একটা অংশ হচ্ছে এশিয়া মহাদেশে পড়ছে। কিন্তু রাশিয়া হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, ইউরেশিয়ান কান্ট্রি, কারণ এটাই ইউরেশিয়ান কান্ট্রি বলতেছে। আচ্ছা, তো এত বড় দেশ হওয়াটাও কিন্তু তার জন্য একটা সমস্যা, রাশিয়ার জন্য সমস্যা। কেন? কারণ হচ্ছে রাশিয়ার সবচাইতে বড় যে উইকনেসটা, দুর্বলতাটা হচ্ছে রাশিয়ার পশ্চিম দিক থেকে, ওয়েস্টার্ন ইউরোপ থেকে, মানে ইউরোপের পশ্চিম দিক থেকে তাকে আক্রমণ করা সব থেকে সহজ। রাশিয়াকে আক্রমণ করা সব থেকে সহজ কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। এই পশ্চিম দিকে বড় কোনো পাহাড় নেই। পূর্ব দিকে পাহাড় আছে, উরাল পর্বত বা ইউরাল পর্বতমালা আছে, কিন্তু পশ্চিম দিকে কোনো কি নাই, বড় কোনো মাউন্টেন নেই, বড় কোনো পাহাড় নেই। এরপরে হচ্ছে একটা বিশাল সমতল ভূমি। পশ্চিম দিকে কি? রাশিয়ার পশ্চিম দিকে বিশাল সমতল ভূমি, যেটাকে আমরা নর্দার্ন ইউরোপিয়ান প্লেন, গ্রেটার নর্দার্ন ইউরোপিয়ান প্লেন বলতেছি। যেটা হচ্ছে সেই ফ্রান্স থেকে শুরু, বাট আমরা যদি মস্কোর কাছাকাছি হিসাব করি তাহলে সেটা হচ্ছে পোল্যান্ড থেকে মস্কো পর্যন্ত একটা বিশাল সমতল ভূমি। সমতল ভূমিতে সহজেই কি কোনো দেশকে আক্রমণ করা সহজ। তো এই সমতল ভূমিটা কিন্তু সেই কিসের অংশ? সেই নর্দার্ন ইউরোপিয়ান প্লেনের অংশ। নর্দার্ন ইউরোপিয়ান প্লেনের অংশ, উত্তর ইউরোপীয় সমভূমি, সেই সমভূমির অংশ হচ্ছে কোনটা? এই সমতলটা। এখন কেন এই সমতলটা তার জন্য সবচেয়ে বড় উইকনেস? কারণ দেখা যায় যে রাশিয়া যে তার প্রতিবেশী যে দেশগুলি আছে, সেই দেশগুলি ম্যাক্সিমামই তো পশ্চিম দিকে, এবং পশ্চিম দিক থেকে যতবারই আক্রমণ হয়েছে সব এই নর্দার্ন ইউরোপিয়ান প্লেন দিয়ে গেছে। নর্দার্ন ইউরোপিয়ান প্লেন দিয়ে তার যত ইতিহাসে যতবার আক্রমণ হয়েছে সবগুলাই নর্দার্ন ইউরোপিয়ান প্লেন দিয়ে হয়েছে। এখন দিক আমরা দেখি, 1605 সালে পোল্যান্ড আক্রমণ করে, 1708 সালে সুইডেন আক্রমণ করে, এরপরে নেপোলিয়ন আক্রমণ করে 1812 সালে, নেপোলিয়নে চলে আসে। এরপরে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিও আক্রমণ করে, কিন্তু এই নর্দার্ন ইউরোপিয়ান প্লেন দিয়ে। তাহলে দেখা যাচ্ছে যে রাশিয়াতে যতবারই অ্যাটাক হয়েছে, যতবারই আক্রমণ হয়েছে, প্রত্যেকবারই হচ্ছে এই নর্দার্ন ইউরোপিয়ান প্লেন। তাহলে রাশিয়ার যে ভয়, সে ভয়টা হচ্ছে কোথায়? যে পশ্চিম দিক থেকে আক্রমণ। তো রাশিয়ার তখন ডিফেন্স পলিসি কি হয়ে যাবে? যে শত্রুকে ঠেকাইতে গেলে তাকে কি করতে হবে? তাকে তার সীমানার দূরে, বাউন্ডারি, সীমানার কাছে শত্রু যেন ওই পর্যন্ত না আসতে পারে, তার আগেই তাকে প্রতিহত করতে হবে। এটা হচ্ছে রাশিয়ার ডিফেন্সের মূলনীতি। তাহলে এখন রাশিয়ার কৌশলটা কি হবে? রাশিয়ার কৌশল হবে, যেহেতু রাশিয়া কিন্তু শুরুর দিকে কিন্তু রাশিয়া কিন্তু এই যে রাশিয়া যুগে যুগে পশ্চিম দিক থেকে তার যে আক্রমণ হয়েছে, এর জন্য কি সে কোনো ব্যবস্থা কি নেয় নাই? রাশিয়ার শুরুর দিকে কিন্তু সে কিন্তু এত বড় ভূখণ্ডের অধিকারী কিন্তু সে ছিল না। রাশিয়ার প্রথম জার, রাশিয়ার যে রাজা, তাদেরকে বলা হচ্ছে জার। এটা সি দিয়েও লেখে, CZAR, আবার অনেক সময় টি দিয়েও লেখে। জার শব্দটা আসছে হচ্ছে বিখ্যাত রোমান সম্রাট সিজারের নাম অনুসারে, ল্যাটিন ওয়ার্ড সিজার। রোমান সম্রাট সিজারের নাম থেকে আসছে হচ্ছে এই জার। এই সিজার মানে হচ্ছে রাজা, সুলেট রুরাল। এই প্রথম যে জার, তার নাম হচ্ছে আইভান দ্য টেরিবল অথবা ইভান দ্য টেরিবল। এই জার আইভান 1547 সালে উনি প্রথম রাজা হন। হওয়ার পরবর্তী সময়ে উনি রাশিয়া প্রথম সেই আমাদের মস্কো, যে তার যে রাজধানী, মূলত ওই কেন্দ্রিক হচ্ছে তার রাজ্যটা ছিল। সে পূর্ব দিকে এগিয়ে গিয়ে সে ইউরাল পর্বত পর্যন্ত চলে যায়। তারপরে সে দক্ষিণ দিকে আসে, দক্ষিণ দিকে সে ককেশাস পর্বত পর্যন্ত, ওই ককেশাস রিজন যে আছে, ককেশাস অঞ্চল, সেই অঞ্চল পর্যন্ত সে দখল করে নেয়। এরপরে সে কৃষ্ণ সাগর এবং হচ্ছে কাস্পিয়ান সাগর পর্যন্ত সে চলে যায়। কৃষ্ণ সাগর এবং হচ্ছে কাস্পিয়ান সাগর। পরে রাশিয়ার পূর্ব দিকে যে বিশাল বরফাবৃত যে অঞ্চল সাইবেরিয়া, সেই সাইবেরিয়া থেকে একদম প্যাসিফিক ওশান পর্যন্ত চলে গেছে, প্রশান্ত মহাসাগর পর্যন্ত, ভ্লাদিভস্টক পর্যন্ত চলে গেল, কামচাটকা পেনিনসুলা পর্যন্ত চলে গেল। ফলে রাশিয়ার ক্ষেত্রে যেটা হইল যে এই হলো রাশিয়া, তার চারপাশে কি হয়ে গেল? তার চারপাশে একটা বাফার জোন তৈরি হয়ে গেল। রাশিয়ার উত্তর দিকে তো উত্তর মহাসাগর, আর্কটিক, সেটা তো বরফে ঢাকা, ওই দিক থেকে আক্রমণ করা তো আসলে টাফ। সো তার পূর্ব দিকে সে সাইবেরিয়া থেকে প্যাসিফিক, আর পশ্চিম দিক থেকে তো আসলে কোনো ঠেকানোর কোনো পথ নেই। তো সে কি করলো? সে হচ্ছে দক্ষিণে গিয়ে ককেশাস পর্যন্ত চলে গেল। এরপরে সে কাস্পিয়ান আর হচ্ছে ব্ল্যাক সি, এই দুইটা এলাকা পর্যন্ত সে চলে গেল, যে এই এই পাশে কোনো ভূখণ্ডই রাখবে অন্য কোনো দেশে। সে এটা ট্রাই করছে। তার তার মূল বসবাস হচ্ছে এই জায়গাটা। এদিকে ইউরাল পর্বতমালা, এদিকে ইউরাল পর্বত পার হলে এদিকে সাইবেরিয়া, তারপরে এদিকে প্যাসিফিক। তাহলে সে একটা বাফার জোন তৈরি করে ফেললো, যাতে
কারণ তার যে স্ট্র্যাটেজি, যে আক্রমণই হচ্ছে কি, আক্রমণই হচ্ছে ডিফেন্স, অ্যাটাক অ্যাজ ডিফেন্স। আক্রমণ করেই তাকে প্রতিরক্ষা করতে হবে, যেহেতু তার পশ্চিম দিক থেকে আক্রমণ করার সম্ভাবনা বেশি। ওইদিকে কোনো ন্যাচারাল কোনো ডিফেন্স নাই, কোনো বড় কোনো নদী নাই যে নদী পার হয়ে আসতে গেলে শত্রু দেশের সমস্যা হবে, অথবা বড় কোনো পাহাড় নাই যেটা আড়াল করে রাখতে পারবে। তো এটা কিন্তু একটা বড় ধরনের জিওগ্রাফিক্যাল প্রবলেম। এই কারণে কিন্তু রাশিয়াকে বলতে হচ্ছে ভূগোলের বন্দী বা প্রিজনার্স অফ জিওগ্রাফি। তবে রাশিয়ার সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? রাশিয়ার সবচাইতে বড় যে উইকনেসটা সেটা হচ্ছে তার কোনো উষ্ণ বন্দর নাই, ওয়ার্ম ওয়াটার পোর্ট নাই, সবগুলাই ফ্রোজেন। আসুন দেখি তার যে ফ্রোজেন পোর্টস গুলো আছে, একদম যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি চিন্তা করি, তার উত্তরে হচ্ছে আর্কটিক, আর্কটিক ওশান রাশিয়ার উত্তরে, সেগুলো তো সারা বছর বরফে জমা থাকে। নর্দার্ন পোর্ট, আর্কটিক মহাসাগরের উপকূলবর্তী যে যে পোর্টগুলো আছে সেগুলো হচ্ছে কি শীতকালে বলতে গেলে সারা বছরই সেগুলো জমে থাকে, ফ্রোজেন থাকে। এরপরে প্যাসিফিক ওশানের দিকে আছে হচ্ছে ভ্লাদিভস্টক বন্দর, সেটাও কিন্তু শীতকালে জমে যায়, সহজে কিন্তু জাহাজ চলাচল করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে পূর্ব দিকে বাল্টিক সাগর। এখন বাল্টিক সাগর দিয়ে সে যদি ওই নরওয়েজিয়ান উপসাগর উত্তর উত্তর সাগরের দিক দিক দিয়ে আটলান্টিক হয়ে যদি সে যাইতে চায়, তাহলে তাকে পার হইতে হবে হচ্ছে ন্যাটো লেক। এই বাল্টিক সিকে আমরা ন্যাটো লেক বলতেছি এই কারণে, কারণ হচ্ছে বাল্টিক সাগর তীরবর্তী যে দেশগুলি আছে এর প্রত্যেকটা ন্যাটো সদস্য, এর প্রত্যেকটা হচ্ছে কি ন্যাটো কান্ট্রি। যার কারণে ওই ন্যাটো কান্ট্রির চোখ পয়েন্ট পার হইতে হবে তাকে, এটা তার জন্য সমস্যা। এরপরে সে যদি দক্ষিণ দিকে যায় ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর দিয়ে তাকে তুরস্কের বসফরাস প্রণালী পার হইতে হবে। তুরস্ক কি, তুরস্ক ন্যাটো কান্ট্রি না? তাহলে সেখানেও ন্যাটোর উপস্থিতি আছে, তার মানে তার কোনো ওয়ে নাই। তাহলে রাশিয়ার আসলে সারা বছর বরফ জমে না, উষ্ণ থাকে, এইরকম পোর্ট তার নাই। এই জন্য সে বারবার চেষ্টা করছে যে কিভাবে এই চোখ পয়েন্ট গুলা এড়াই চলা যেতে পারে, এই ফ্রোজেন পোর্ট গুলা বা এই বাধাগ্রস্ত যে অংশ যেখানে ন্যাটোর উপস্থিতি আছে সেইগুলাকে স্কেপ করে সে মহাসাগর পর্যন্ত যাইতে তার যে চেষ্টা, সে চেষ্টা কিন্তু কম করে। সে কি করছে, সে তুরস্কে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে যাতে সে নির্বিঘ্নে বসফরাস হয়ে ভূমধ্য সাগর দিয়ে সে যেতে পারে। এরপরে সে ভারত মহাসাগরে যাওয়ার চেষ্টা করছে। একটু প্রশ্ন আসতে পারে, ভারত মহাসাগর তো রাশিয়া থেকে অনেক বলতে গেলে অনেক দক্ষিণে, তাকে অনেকগুলো দেশ পাড়ি দিত। কিন্তু আমরা সোভিয়েত ইউনিয়নের যে সাবেক যে দেশগুলো যদি দেখি, সেখানে এই যে মধ্য এশিয়ার যে দেশ তুর্কমেনিস্তান, কাজাকস্তান, উজবেকিস্তান, সেই দেশগুলো কিন্তু সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। তো পরবর্তীতে 1979 সালের দিকে যখন এই যে সে আফগানিস্তান আক্রমণ করলো, আফগানিস্তান দিয়ে সে চিন্তা করলো যে আফগানিস্তানের পর্যন্ত যদি আমরা যেতে পারি তাহলে এরপর হয়তো ইরান বা পাকিস্তান হয়ে তার ভারত মহাসাগর চলে যেতে পারে। সে কিন্তু সবসময় চেষ্টা করতে যে সমুদ্রের কাছাকাছি থাকার জন্য, কারণ হচ্ছে যে বাণিজ্যের জন্য, রসদ সরবরাহের জন্য, সামরিক সরঞ্জামাদি পরিবহনের জন্য সবচাইতে নিরাপদ এবং দ্রুত যে পথটা সেটা হচ্ছে সমুদ্রপথ। এরপর হচ্ছে সে সিরিয়াতেও ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে যাতে সে ভূমধ্য সাগরে প্রবেশ করতে পারে। রাশিয়ার একটা বড় সমস্যা হচ্ছে যে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, রাশিয়ার সীমানার খুব কাছাকাছি চলে আসছে। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তার পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের ভিতরে মোট দেশ ছিল হচ্ছে 15টা। তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে এই 15টা স্বাধীন দেশ তৈরি হয়। এই 15টা স্বাধীন দেশের মধ্যে অনেকেই এই ন্যাটোতে যোগ দিয়েছে, এই ন্যাটোতে যোগ দিয়েছে। আমরা যদি দেখি যে সেই সাবেক সোভিয়েত ইউনিয়নের কোন কোন দেশ ন্যাটোতে যোগ দিন। আচ্ছা, তার আগে আমরা একটু ন্যাটোর পটভূমিকা বলি। দ্বিতীয় বৈশ্বিক বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে 1949 সালে ন্যাটো গঠিত হয়, মিলিটারি অ্যালায়েন্স। এর বিপরীতে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়ারসা প্যাক্ট গঠিত হয় 1955 সালে। ওয়ারসা হচ্ছে পোল্যান্ডের রাজধানী। এই জায়গাটাতে এই চুক্তিটা অনুষ্ঠিত হয়। ঠিক ন্যাটোর মতো তারা কি করে, তারা সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলি ছিল এবং তার যে মিত্র দেশগুলি ছিল সেই দেশগুলিতে যাতে মিলিটারি প্রেজেন্স থাকে এবং সহজেই যাতে ন্যাটো পূর্ব দিকে এসে এই তার মিত্র দেশগুলো মানে সোভিয়েত ইউনিয়নের মিত্র দেশগুলোর সাথে যেন জোট না বাঁধতে পারে, সেই জন্য ওয়ারসা প্যাক্ট গঠিত হলো। তো সেটা তো 1991 সাল পর্যন্ত ছিল, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, ওয়ারসা প্যাক্ট বিলুপ্ত হয়ে গেল। পরবর্তীতে এই ওয়ারসা প্যাক্ট ভুক্ত দেশ আর সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশ এরা অনেকেই এই ন্যাটোতে যোগ দেয়। আমরা যে বাল্টিক কান্ট্রি হিসেবে চিনি এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া, এই তিনটা দেশ 2004 সালে ন্যাটোতে যোগ দেয়। এইটা যোগ দেওয়ার পর যেটা হলো যে রাশিয়ার পশ্চিম সীমান্তে ন্যাটোর উপস্থিতি চলে আসলে, একদম সরাসরি ন্যাটোর সীমান্তে চলে আসে। পরবর্তীতে যে ওয়ারসা প্যাক্টের যে কান্ট্রিগুলো ছিল 1999 সালে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, এরা সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল না কিন্তু ওয়ারসা প্যাক্ট ভুক্ত ছিল, ওই মিলিটারি অ্যালায়েন্সের মধ্যে ছিল। পরবর্তীতে 2004 সালে বুলগেরিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া এই দেশগুলি ন্যাটোতে যোগ দেয়। যদিও মন্টেনিগ্রো এবং ম্যাসেডোনিয়া এরা ওয়ারসা প্যাক্ট ভুক্ত ছিল না, বাট ওই সোভিয়েত ইউনিয়নের আগে প্রাক্তন যে মিত্র দেশগুলো ছিল তাদের প্রতিবেশী। মানে ন্যাটো আস্তে আস্তে কি করতেছে, ন্যাটো ইস্টওয়ার্ড এক্সপেনশন করতেছে পূর্ব দিকে, মানে রাশিয়ার দিকে তার সীমানা বাড়াচ্ছে।
দেশগুলো বাড়াচ্ছে, মিত্র জোট বাড়াচ্ছে। তো 2017-তে মন্টিনিগ্রো আর 2020-এ উত্তর মেসিডোনিয়া ন্যাটোভুক্ত হয়। এর বাইরেও 2023-এ এই ইউক্রেন আক্রমণের পর 2022 সালের 24 ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। এর পরবর্তীতে ফিনল্যান্ড 2023 সালে ন্যাটোতে যোগ দেয়। তার দেখা দেখি 2024 সালে তার কাছে সুইডেন যোগ দেয়। তার মানে দেখা গেল যে রাশিয়ার পশ্চিম সীমান্তে যে দেশগুলি আছে, যেগুলা এই ইউরোপের, ওয়েস্টার্ন ইউরোপের কাছাকাছি, ন্যাটো দেশগুলোর কাছাকাছি, সেখানে একদম উত্তর দিকে এখানে ফিনল্যান্ড চলে গেল, সুইডেন ন্যাটোতে চলে গেল। এখানে বাকি থাকলে হচ্ছে বেলারুশ আর হচ্ছে ইউক্রেন। ইউক্রেন তো ওয়েস্টার্ন ইউরোপমুখী, শুধু বেলারুশ হচ্ছে রাশিয়ামুখী আছে। এই দিকটাতে অন্যান্য যে দেশগুলি আছে সেগুলা বাদ আছে। তো আমরা বলছিলাম যে এই যে নর্দার্ন ইউরোপিয়ান প্লেন, সেই প্লেনের গুরুত্বপূর্ণ যে দেশগুলি আছে মোটামুটি সবগুলাই কিন্তু ন্যাটোর কাছাকাছি বা ন্যাটোর মিত্র দেশে পরিণত হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে রাশিয়ার জন্য সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ। কারণ হচ্ছে রাশিয়া সবসময়ের জন্য চাইছে যে এই যে রাশিয়া একদম পূর্ব দিকে, তার মাঝখানে ইউক্রেন এবং বেলারুশ দুইটা গুরুত্বপূর্ণ কান্ট্রি, এরপরেই হচ্ছে ন্যাটো আর তার ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো। তার মানে রাশিয়া সবসময়ের জন্য চাইছে যে তার মাঝখানে এমন একটা বাফার জোন বা বাফার কান্ট্রি থাকুক, যারা হচ্ছে কি ন্যাটো থেকে তাকে কি করবে, একটা ন্যাচারাল ডিফেন্স দিবে, একটা প্রাকৃতিক সুরক্ষা দিবে। কিন্তু ইউক্রেন 2014 পরের থেকে এই দেশে পশ্চিমমুখী তার যে অভিযাত্রা, এইটার পরবর্তী সময়ে কিন্তু রাশিয়ার যে সেই বাফার জোনের যে আইডিয়াটা, সেটা কিন্তু নষ্ট হওয়া শুরু করলো। পরবর্তীতে 2014-তে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে ফেললো। তারপরে হচ্ছে রাশিয়ার পূর্ব দিক, রাশিয়ার পশ্চিম দিক এবং ইউক্রেনের পূর্ব দিক, এখানে আর একটা অঞ্চল আছে ডনবাস। এই অঞ্চলে সেপারিস্ট যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল, সেটাকে রাশিয়া ব্যাকআপ দিছে। তো পরবর্তীতে 2022 সালে সে ইউক্রেন অ্যাটাক দিল। কারণ হচ্ছে যে ইউক্রেনকে কোনোভাবে আর রাশিয়া ভাগে আনতে পারতেছিল না। সে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে সে যোগ দিতে চাচ্ছে। এইটা রাশিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি। ইউক্রেন যদি ন্যাটোতে যদি যোগ দেয়, তাহলে রাশিয়ার একদম সীমানায় ন্যাটোর বাহিনী, ন্যাটোর মিলিটারি চলে আসবে। তাই এই জন্য রাশিয়া কখনোই চায় না যে তার সীমানার কান্ট্রি ইউক্রেন কখনোই ন্যাটো সদস্যভুক্ত দেশ হোক। তো এখন ইউক্রেন ভবিষ্যতে চাচ্ছে যে সে ন্যাটোভুক্ত দেশ হওয়ার জন্য। এরপরে ট্রান্সককেশিয়ান কান্ট্রি জর্জিয়াও চাচ্ছে যে সে ন্যাটোভুক্ত হবে। এরপরে আরেকটা বলকান উপদ্বীপের দেশ বসনিয়া হার্জেগোভিনা, সেও চাচ্ছে ন্যাটোভুক্ত হওয়ার জন্য। তার মানে দেখা যাচ্ছে যে রাশিয়ার পশ্চিম দিকে তার যে প্রতিবেশী দেশগুলো আছে, প্রত্যেকেই ন্যাটোভুক্ত হইতে চাচ্ছে।